এনসিপির শীর্ষ 5 জন নেতার কক্সবাজারের ভ্রমণকে কেন্দ্র করে দেশে তোলপাড় সৃষ্টি হয়েছিল। আপনার কাছে এই ঘটনার পেছনের ঘটনা জানতে চাই, আপনার কাছে কি তথ্য আছে? সাকিব। অসংখ্য ধন্যবাদ টিটো ভাই। আপনি জানেন যে আমাদের এই অনুষ্ঠানে কিন্তু আমরা সপ্তাহের উল্লেখযোগ্য যে ঘটনাগুলো সেগুলো নিয়ে আমরা মূলত বিশ্লেষণ করে থাকি। তো এই সপ্তাহে যে উল্লেখযোগ্য ঘটনা বলতে গেলে কিন্তু প্রথমেই এই ঘটনাটি আলোচনায় আসবে, যে এই যে পিটার হাসের সাথে তাদের একটা বৈঠক, এটাকে কেন্দ্র করে যে সমস্ত মানে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বেশ কিছু মেইন স্ট্রিম মিডিয়া সেখানে যে তোলপাড় হলো, তো এটার পেছনের ঘটনাটা কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন। তো আমি আজকে সেই পেছনের ঘটনা ব্যাখ্যা করার আগে শুরুতেই আমি দর্শকদেরকে যেটা বলতে চাই, মানে আমার বিরুদ্ধে যে মানে অভিযোগটা করা হচ্ছে যে আমি এই নিউজটা প্রথম ব্রেক করেছি, এবং আমি কেন এটা নিশ্চিত না হয়ে ব্রেক করলাম যে পিটার হাস তিনি তো বাংলাদেশেই নাই, তাহলে আমি কেন এ ধরনের একটা দাবি করলাম যে পিটার হাসের সাথেই তারা বৈঠক করতে গিয়েছেন। তো আমি বিনয়ের সাথে দর্শকদেরকে বলতে চাই যে আসলে এই নিউজটা যে শুধু আমি একা ব্রেক করেছি তা কিন্তু নয়, এটা আমারও প্রায় 10 মিনিট আগে এটা ব্রেক করেছিল চ্যানেল 1, এবং তারাও বলেছে যে এটা পিটার হাসের সাথেই তারা বৈঠক করতে গিয়েছে। পাশাপাশি তাদেরকে যে সূত্র থেকে তারা এটা জেনেছে, আমিও কিন্তু ওই একই সূত্র এবং পরবর্তীতে আমি আবার এটা ক্রস চেক করার জন্য আরো কিছু নির্ভরযোগ্য সূত্র তাদের শরণাপন্ন হয়েছি, যে কারণে আমার কিন্তু মানে চ্যানেল 1 যে সময় বিষয়টা জানতে পেরেছে আমি তার আগেই জানতে পেরেছিলাম, কিন্তু আমি কিন্তু এটা তাদের চেয়ে পরে প্রকাশ করি, কারণ আমি আরো কয়েকটা জায়গায় এটাকে ক্রস চেক করতে চেয়েছিলাম। এই ক্রস চেক করতে গিয়ে কিন্তু আমার মূলত একটু সময় লেগেছে, যে কারণে চ্যানেল 1 আমার আগে তারা তাদের স্ক্রলে এই সংবাদটি দিতে পারে, এবং আমি 10 মিনিট পরে আমি আমার ফেসবুকে এটা পোস্ট করি। তো যাক, এরপরে আপনারা দেখলেন যে এখন টিভি, দেশ টিভি, আট টিভি সহ সমস্ত মূলধারার মিডিয়াতে কিন্তু সাথে সাথে ব্রেকিং নিউজ আকারে এটা চলে আসে যে কক্সবাজারে পিটার হাসের সাথে এই 5 জন এনসিপি নেতা তারা দেখা করতে গিয়েছেন। তো এখন সাধারণ দর্শকরা কিন্তু পরবর্তীতে আমাদেরকে অভিযোগ করেছেন যে কেন আমরা এই ধরনের একটা প্রোপাগান্ডা চালালাম, বা কেন আমরা নিশ্চিত না হয়ে এই দাবি করে বসলাম। তা আমি দর্শকদেরকে বলতে চাই আসলে আমরা বেশ কিছু নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হয়েই কিন্তু এটা ব্রেক করেছিলাম। তো এক্ষেত্রে আমরা বা আমরা যারা বিশেষ করে আমরা যারা বিদেশ থেকে সাংবাদিকতা করি, আমরা কিন্তু বাংলাদেশে গিয়ে নিজের চোখে কিন্তু দেখে আমরা কোনো নিউজ ব্রেক করি না। হাসিনার আমলে আমরা যত বিশেষ রিপোর্ট করেছি আমরা কিন্তু আমাদের সূত্রের উপর নির্ভর করেই কিন্তু ওগুলো ব্রেক করেছি, আর আমাদের সূত্রগুলোর উপরে আমাদের ওভাবে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকে যে এরা আমাদেরকে সবসময় তো সঠিক তথ্য দিয়ে থাকে। তো ওই ভরসা করেই কিন্তু আমরা নিউজ গুলো দিই। তো মাঝে মাঝে আপনি দেখবেন যে কিছু কিছু নিউজ হয়তো ভুল প্রমাণিত হতে পারে বা মিথ্যা প্রমাণ হতে পারে, কিন্তু সেগুলো পার্সেন্টেজ আপনি যদি হিসাব করেন দেখবেন খুবই কম। যেমন আমি এই পর্যন্ত দেখেছি যে আমার সূত্রগুলো আপনি ঘাটলে দেখবেন যে আমার 99% সংবাদই কিন্তু সত্য হয়েছে, হয়তো মাঝে মাঝে কিছু কিছু সংবাদ ভুল প্রমাণিত হয়েছে। তো এক্ষেত্রে আমি মনে করি যে আমার সূত্র বা ওই যে মূলধারার মিডিয়াগুলো তাদের সূত্র একটা ইনফরমেশন আমরা রং ছিল, যে পিটার হাস ওখানে ছিল না উপস্থিত। কিন্তু কথা হচ্ছে এখানে আমি যেটা পরবর্তীতে বলেছি যে এখানে পিটার হাস থাকুক, পাতি হাস থাকুক, রাজহাঁস থাকুক, কোনো না কোনো হাঁস তো এখানে ছিল, না হলে কেন 5ই আগস্টের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে, যেদিন জুলাই সনদ ঘোষণা করা হচ্ছে, যেদিন তাদের সকলকে আমরা প্রত্যাশা করেছিলাম তারা বাংলাদেশে থাকবে, ঢাকায় থাকবে এবং ঢাকায় থেকে তারা ওই অনুষ্ঠানে পার্টিসিপেট করবে, তারা তা না করে যখন চুপি সারে কোনো প্রোটোকল ছাড়াই চলে যায় এভাবে কক্সবাজার, তখন কিন্তু একটা মনের মধ্যে আমাদের প্রশ্ন জায়গাটা স্বাভাবিক যে তারা কি উদ্দেশ্যে গেল, কেন গেল, এবং তাদের দলের লোকজনও তো এ সম্পর্কে অবগত ছিল না, যে কারণে আপনি দেখেছেন পরবর্তীতে কিন্তু তাদেরকে শোকজ করা হয়েছে। এই যে শোকজ নোটিশ যে দেওয়া হলো তাদেরকে, এতে কিন্তু বোঝা যাচ্ছে যে তোমরা নিশ্চয়ই এমন কিছু করেছো যে তোমাদের দলের ভেতরে এটা নিয়ে একটা অসন্তোষ দেখা দিয়েছে। তো সেজন্য আমি বলবো যে এখানে শুধুমাত্র ওই পিটার হাসের বিষয়টাই গুজব ছিল এটা বলে আমরা যদি সামগ্রিক বিষয়টাকে যদি আমরা ওভারলুক করি তাহলে কিন্তু ভুল হবে। এখানে সামগ্রিক বিষয়টা কিন্তু ওভারলুক করার কোনো কারণ থাকতে পারে না, কারণ আমাদেরকে বুঝতে হবে যে পিটার হাস তিনি কিন্তু সাবেক মার্কিন রাষ্ট্রদূত হলেও বাংলাদেশকে কেন্দ্র করে তার প্রভাব এবং প্রতিপত্তি কিন্তু একটুও কমেনি। এবং আরো স্পষ্ট করে যদি আমি বলতে চাই যে এই লোকগুলো হচ্ছে মার্কিন ডিপ স্টেটের অংশ, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে সরকার বসানো সরকার নামানোর ক্ষেত্রে পিটার হাস কি ধরনের ভূমিকা রাখে এটা যারা একটু অনুসন্ধানী সাংবাদিকতা করেন তারা সকলেই জানেন। এবং আরো খোলাখুলি যদি আমি বলতে চাই তাহলে বলবো এই লোকটি বাংলাদেশে তার চাকরির মেয়াদ শেষ করেছেন, তার এখন তার নিজের দেশে বা অন্য কোথাও তার চলে যাওয়ার কথা। তা না করে যখন সে বাংলাদেশেই এক্সিলারেট এনার্জি নামের একটি কোম্পানির মাধ্যমে এখানে তাদের একটা কর্মকর্তা হিসেবে যখন দায়িত্বপ্রাপ্ত হয়ে এখানেই থেকে যান, তখন বুঝতে হবে যে বাংলাদেশকে নিয়ে তার অনেক খেলা এখনো বাকি আছে, যে খেলাগুলো তিনি খেলতে চাচ্ছেন।
এবং এই খেলাতে তিনি তার পাশে যাদেরকে চাচ্ছেন বা যাদেরকে পাচ্ছেন তাদেরকে দিয়ে তিনি খেলবেন। এখন আমরা যদি বলি যে না এগুলো মিথ্যা কথা, এগুলো অসত্য কথা, পিটার হাস এখানে রয়েছেন শুধুমাত্র ওই এক্সিলারেট এনার্জির তিনি একজন কর্মকর্তা হিসেবে, এর বাইরে তার আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা হিসেবে কিছু করার মতো ক্ষমতা আর আদৌ নেই, এগুলো যদি আমরা বলি বা বিশ্বাস করি তাহলে হবে কি এটা আপনি ওই উট পাখির মতো, আপনি বালুতে মাথা গুঁজে রাখার মতো। মূল বিষয়টা হচ্ছে পিটার হাস যখন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন তখনও তিনি যেভাবে একজন প্রভাবশালী কর্মকর্তা ছিলেন, এখনো এই এক্সিলারেট এনার্জির একজন কর্মকর্তা হওয়ার পরেও বাংলাদেশকে নিয়ে নানা ধরনের খেলার মতো সক্ষমতা এই ব্যক্তিটি রাখেন। এবং ওই দিন তিনি দেশে উপস্থিত না থাকলেও একটা কথা মনে রাখতে হবে যে তাকে কেন্দ্র করেই যেহেতু এই কথাটা রটেছে, অতএব এটা মানে আমাদেরকে ধরেই নিতে হবে যেখানে পিটার হাসের কোনো প্রতিনিধি বা পিটার হাস কেন্দ্রিক কোনো একটা বিষয় আসয়ের এখানে ব্যাপার স্যাপার ছিল। তা না হলে তারা কিন্তু এভাবে তড়িঘড়ি করে টিকিট কেটে তারা কিন্তু এভাবে যেত না কক্সবাজারে, তা আবার 5 তারিখের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে। মূল বিষয়টা হচ্ছে যেটা আমি আমার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলাম, আমি আবারও সেটা পুনর্ব্যক্ত করতে চাই, যেখানে তারা চাচ্ছে যে পিটার হাতের প্রতিনিধির সাথে আলোচনা করে বা পিটার হাতের সাথে ভিডিও কলে হোক বা যেভাবে হোক আলাপ আলোচনা করে তারা যেটা চেয়েছিল যে ডক্টর ইউনূস যেন ওই দিন নির্বাচনের কোন একটা সময়সূচি ঘোষণা না করেন, অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে এটা তারা রুখতে চেষ্টা করেছিল। আর আমরা যারা নিজেদেরকে আমরা দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে বিশ্বাস করি, আমরা যেহেতু আমাদের সূত্র থেকে তথ্যটা পেয়েছি আমরা ওটা প্রকাশ করে দিয়েছি এই কারণে যাতে এটা নিয়ে একটা তোলপাড় হয় এবং ডক্টর ইউনূস যেন বাধ্য হন একটা নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে, এবং তিনি হয়েছেন। তিনি ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা মানে ডেডলাইন তিনি দিয়েছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হতে হবে। তো এখন আমি মনে করি যে হ্যাঁ আমাদের তথ্যগত ভুল ছিল যেখানে পিটার হাসের সাথে বৈঠক হয়নি, কিন্তু আমরা বাদ বাকি যে তথ্যগুলো দিয়েছি আমরা এখনো বলতে চাই যে ওই তথ্যগুলো সঠিক ছিল। এবং সেই তথ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য তথ্য হচ্ছে এই 5 জন শীর্ষ নেতা তারা কাউকে অবহিত না করে, পুলিশকে না জানিয়ে, কক্সবাজার জেলা পুলিশ প্রশাসন তাদেরকে না জানিয়ে তারা হুট করে কক্সবাজারে গিয়েছেন। তারা আইজিপির স্ত্রী হেলেনকে জানিয়েছেন, হেলেন পরবর্তী সময়ে তিনি আবার ওখানে স্পেশাল ব্রাঞ্চের পুলিশকে তড়িঘড়ি করে জানিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন। তো এই সবগুলো বিষয় কিন্তু সঠিক। তারপর তারা যে সিপার বিচ রিসোর্ট ওইখানে তারা যে উঠলো এই তথ্যও কিন্তু সঠিক। অর্থাৎ আমরা যা যা তথ্য দিয়েছিলাম তার সবই সঠিক, শুধুমাত্র হ্যাঁ তারা ব্যক্তি পিটারাসকে তারা ওখানে পায়নি, ব্যক্তি পিটারাস ওখানে অনুপস্থিত ছিলেন, তিনি ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। কিন্তু এর বাদে আমরা বাকি যা যা তথ্য দিয়েছি সবই কিন্তু সঠিক। যে 5 জন নেতা তারা হুট করে কক্সবাজারে গিয়েছেন, তারা তাদের দলের কাউকে সম্পর্কে পূর্বে অবহিত করেননি এবং তারা ওই নিরাপত্তা প্রোটোকল ওগুলোর ব্যবস্থা না করেই তারা চলে গিয়েছিলেন। এবং সবচেয়ে বড় কথা যে তারা 5ই আগস্টের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে তারা বলছেন যে তারা কক্সবাজারে একটা প্রমোদ ভ্রমণ করতে গিয়েছেন। তো এগুলো কিন্তু আমাদের মনে একটা সাসপিশন তৈরি করে যে নিশ্চয়ই এখানে কিছু একটা হচ্ছে বা আমাদের কাছে কিছু একটা আড়াল করা হচ্ছে। আর এর সপক্ষে সবচেয়ে বড় প্রমাণটা দিল স্বয়ং এনসিপি, যে যখন তারা এই 5 জনকে শোকজ নোটিশ জারি করলো। তো সবকিছু মিলে আমি জনগণকে বলবো আপনারা শুধুমাত্র ওই ব্যক্তি পিটার হাস অনুপস্থিত ছিল তাই এটা একটা গুজব বলে এই বিষয়টাকে কিন্তু ওভারলুক করার চেষ্টা করবেন। ওভারলুক করার চেষ্টা করলে এটা ভুল হবে। এখানে অবশ্যই একটা কনস্পিরেসি হওয়ার একটা ব্যাপার আছে, তারা এখানে একটা ষড়যন্ত্র করার উদ্দেশ্যেই সেখানে গিয়েছিল। এবং আমরা যারা সাংবাদিকরা এই বিষয়টা নিয়ে যখন হইচই করলাম এর ফলে কিন্তু ডক্টর ইউনূসকে বাধ্য হয়ে ওই দিন ফেব্রুয়ারি মাসেই নির্বাচনের একটা সময়সূচি ঘোষণা করতে হয়েছে। তো সেজন্য আমি মনে করি যে আমাদের ওই যে একটা সামান্য তথ্যগত ভুল ছিল পিটার হাসের উপস্থিতি বা অনুপস্থিতি বিষয়টা, ওইটা বাদে আমরা বাকি যে উদ্দেশ্যে যে কারণে আমরা এই বিষয়টা ব্রেক করেছি ওইটা কিন্তু সফল হয়েছে। আমরা জনগণকে সচেতন করতে পেরেছি, প্রশাসনকে সচেতন করতে পেরেছি, গোয়েন্দা সংস্থাগুলোকে সচেতন করতে পেরেছি, দেশবাসীকে সচেতন করতে পেরেছি যে এখানে কিছু একটা ঘটতে যাচ্ছে। এবং তাদের ঘটার পিছনের মূল কারণ হচ্ছে তারা চাচ্ছে ডক্টর ইউনূসকে বাধ্য করতে যাতে তিনি ফেব্রুয়ারি মাসে কোনো একটা তারিখ ঘোষণা না করেন, নির্বাচনের কোনো একটা শিডিউল তিনি ঘোষণা না করেন। এবং সেক্ষেত্রে কিন্তু ডক্টর ইউনূসকে কিন্তু আমরা বাধ্য করতে পেরেছি, আমরা সফল হয়েছি। ডক্টর ইউনূস বাধ্য হয়েছেন ফেব্রুয়ারি মাসে একটা দিনক্ষণ ঘোষণা করতে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তো সেটা মোটা দাগে আমি যদি বলতে চাই যে এই যে কক্সবাজার কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটলো এটা মোটা দাগে আমরা আমাদেরকে একদিক দিয়ে আমাদের বিজয় হিসেবেই ধরতে পারি যে ডক্টর ইউনূস তিনি বাধ্য হয়েছেন ফেব্রুয়ারি মাসের একটা নির্বাচনের বিষয়ে একটা আভাস দিতে যে হ্যাঁ ফেব্রুয়ারি মাসে। সাকিব এই ক্ষেত্রে আপনি যেটা বললেন সেটি হচ্ছে যে আপনি জানেন যে আমাদের হাসনাত আব্দুল্লাহ সে কিন্তু বলেছে যে নাহিদ ইসলাম জানতেন এবং উনি বলছেন যে আমরা অনেকটা মানে এটা মৌন প্রতিবাদ, অর্থাৎ যে জুলাই ঘোষণা যেটা হচ্ছে এটার প্রতিবাদে মৌন প্রতিবাদ করার জন্য তারা মানে কক্সবাজারে গিয়েছিলেন। এটা কি তাহলে এক্ষেত্রে প্রশ্ন জাগে
তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারি সঠিক বলছেন নাকি হাসনাত আব্দুল্লাহ সঠিক বলছেন? কারণ নাসিরউদ্দিন পাটোয়ারিকে যখন তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ করা হলো এই বিষয়টা নিয়ে, তিনি কিন্তু বলেছেন আমরা এখানে শুধু ভ্রমণ করতে এসেছি কক্সবাজারে, এখানে অন্য কোনো কারণ নেই। আবার হাসনাত আব্দুল্লাহ তাহলে এখন কি বলছেন? যে আমরা মৌন প্রতিবাদের অংশ হিসেবে এখানে এসেছি। তখনই তো নাসিরউদ্দিন পাটোয়ারির তাহলে বলা উচিত ছিল যে আমরা জুলাই এই যে যে সনদ ঘোষণা করা হচ্ছে আমরা এটার সাথে এগ্রি করি না, এটার প্রতিবাদে আমরা কক্সবাজারে এসেছি, তাই না? অর্থাৎ তারা কিন্তু এখন ন্যারেটিভ তৈরি করছে যে কখন আমরা কি বলে এটাকে ধামাচাপা দেওয়া যায়। এতেই কিন্তু আমাদের সন্দেহটা আরো বাড়ছে যে তার মানে নিশ্চয়ই এখানে কিছু একটা আকাম কুকাম করার উদ্দেশ্যে তারা গিয়েছে, কোন একটা ষড়যন্ত্র করার উদ্দেশ্যে তারা গিয়েছে। এখন তারা ধরা খাওয়ার পরে একবার বলছে প্রমোদ ভ্রমণ করতে গিয়েছি, একবার বলছে যে আমরা এখানে একটা মৌন প্রতিবাদ করতে গিয়েছি। অর্থাৎ তারাই কিন্তু জিনিসটাকে তালগোল পাকিয়ে ফেলেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের দলকে তারা জানিয়ে যায়নি এবং তারা এখানে এ কারণে একটা শোকজ নোটিশ তারা পেয়েছে। তারা পুলিশ প্রশাসন যারা কক্সবাজারের জেলা পুলিশ তাদেরকে তারা জানিয়ে যায়নি। তো এই সবগুলো বিষয়ই কিন্তু ইঙ্গিত করে যেখানে তারা একটা ষড়যন্ত্র বা কিছু একটা তারা করতে চেষ্টা করেছিল। আর আমি যেটা আবারও বলতে চাই যে এই যে এক্সিলারেট এনার্জির হয়ে পিটার হাস তিনি যে এখন বর্তমানে তিনি যে এই এই চট্টগ্রামে তিনি যে অবস্থান করছেন এবং তিনি যে এখানে এলএনজির যে একটা সাপ্লাই বাংলাদেশে এটা যে নিয়ন্ত্রণ করছেন এবং ওইখানকার আপনার এই আরাকান আর্মির বিষয়টাই বলেন, এখানে যে আপনার রোহিঙ্গাদেরকে যে শরণার্থীদেরকে যেখানে আশ্রয় দেওয়া হয়েছে এই বিষয়গুলো বলেন, সবগুলো বিষয় নিয়ে বাংলাদেশের যেটা ভূ রাজনৈতিক বাস্তবতা এটাকে কিন্তু অনেকাংশে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু একটা ডিপ স্টেটের অংশ হিসেবেই কিন্তু পিটার হাস বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। এই বাস্তবতাকে যারা অস্বীকার করছেন আমি মনে করি যে তারা বোকার রাজ্যে বসবাস করছেন। তো সবকিছু মিলে আমি এটাই বলবো যে এই কক্সবাজারের ঘটনাটাকে আমাদেরকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। এবং আমি মনে করি যে হ্যাঁ, আমাকে যদি এজন্য ক্ষমা চাইতে হয় যে পিটার হাসের অবস্থানটা ওখানে আমার ওই তথ্যগত ভুল ছিল, এটার জন্য আমি ভুলের জন্য ক্ষমা চাবো কিনা, হ্যাঁ যদি আমাকে ক্ষমা চাইতে হয় আমি ক্ষমা চাই যে হ্যাঁ ওই তথ্যটা আমার ভুল ছিল। কিন্তু বাদ বাকি আমি যা যা বলেছি এই বিষয়টা নিয়ে আমি এখন আপনাদেরকে যা যা ব্যাখ্যা করলাম, আমি আই স্ট্যান্ড বাই উইথ মাই পজিশন। সবকিছু ঠিক আছে এবং এখানে একটা কনস্পিরেসি হচ্ছিল এবং একজন দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে আমি মনে করি আমাদের একটা নৈতিক অবস্থান থেকে এটা প্রকাশ করা উচিত ছিল এবং আমরা সেটা করে আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি বলে আমরা মনে করি। এবং সেজন্য আমি মনে করি যে জনগণ সকলকে বুঝতে হবে যে এই বাচ্চা ছেলেগুলো তারা নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে তারা একটা ষড়যন্ত্রের অংশীদার হতে চাচ্ছে এবং এই ষড়যন্ত্রের অংশীদার হয়ে তারা দেশকে একটা অনিশ্চয়তার দিকে ফেলে দিতে চাচ্ছে। তো এই বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে এবং আবারও বলতে চাই পিটার হাসকে কিন্তু হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। এই ব্যক্তি বাংলাদেশে তার একটা ডিপ স্টেটের পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যেই রয়েছেন, এটা মাথায় রাখতে হবে। তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, দ্যাট ডাজন্ট মিন যে তিনি বাংলাদেশে ফিরে এসে এক্সিলারেটেড এনার্জি পক্ষ থেকে তিনি কোনো নতুন কোনো ষড়যন্ত্র করবেন না। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এগুলোকে এত হালকাভাবে আমাদেরকে দেখলে চলবে না। দ্যাটস দ্য বটম লাইন।